নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। বিভিন্ন সময় বিভিন্ন রকমের তকমা বিভিন্ন রাজনৈতিক দলের গায়ে লেগে যায় এবং সেই তকমা কখনো কখনো দীর্ঘস্থায়ীও হয়। কিন্তু প্রশ্ন আমাদের সেই তকমা নিয়ে নয়, প্রশ্ন হচ্ছে যে ধরনের অভিযোগ ওঠে আর বাস্তব যা ছবি, সেই দুটো জায়গার পার্থক্য ঠিক কোন জায়গায়। আমাদের বাংলার ক্ষেত্রে শুরু থেকে আমরা দেখেছিলাম এই নির্বাচনের পর, নির্বাচন পরবর্তী সময় বারবার খবরের শিরোনামে উঠে এসেছে, অন্তত আমরা রিপাবলিক বাংলা বারবার দেখিয়েছি নির্বাচনের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ছবি। নির্বাচনের পর যখন শাসক দল তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য জেতে, তারপর কি ছবি ধরা পড়ে বিভিন্ন প্রান্তে বাংলার। কোথাও ঘর ছাড়া একাধিক বিজেপি কর্মী, কোথাও 100 দিনের কাজ থেকে বঞ্চিত তারা, কোথাও তাদের নিজেদের খেতে সেখানে ধানের গোলা সেটা নষ্ট করে দেওয়া হচ্ছে, কোথাও ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে পর্যন্ত তাদেরকে আলাদা করে রাখা হচ্ছে বিজেপি করার অপরাধে, কোথাও বিজেপি করার অপরাধে লিফলেট বিলি করা হচ্ছে, সামাজিকভাবে বয়কট করা হচ্ছে, এরপর মার ভাঙচুর এগুলো তো রয়েছে। এবং এর পাশাপাশি যেগুলো প্রথম সারিতে চলে এসেছে তা হলো, অন্তত আমি সোজাসুজি স্বর্ণালীর এই প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করেছি যে বাংলার রাজনীতিতে মহিলা রাজনৈতিক কর্মী তাদের অবস্থাটি কোন জায়গায়। আমরা সেই বাংলায় বাস করি যে বাংলায় ছাত্র রাজনীতি এত সক্রিয়, এত শক্তিশালী। আমরা সেই বাংলায় রয়েছি যে বাংলায় আমরা স্কুল জীবন থেকে কোথাও নিজেদের রাজনৈতিক মতামত তৈরি করতে শুরু করি এবং সেখানে কিন্তু পিছিয়ে নেই মেয়েরা। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কোথাও পাল্লা দিয়ে পুরুষের সঙ্গে নিজের মন্তব্য, নিজের মতামত রাখতে পারি। রাজনৈতিক ক্ষেত্রেও আমরা কলেজ রাজনীতিতেও দেখেছি, ছাত্র রাজনীতিতেও দেখেছি, আমরা সেখানেও মহিলারা সব সময় এগিয়ে এসেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলার পরিস্থিতি হঠাৎ করে এমন কিভাবে বদলে গেল, যেখানে মহিলা রাজনৈতিক কর্মী যারা তারা এইভাবে সমস্ত আক্রোশের শিকার হচ্ছেন, পরিবার ছাড়া রয়েছেন, সন্তান ছাড়া রয়েছেন, বিভিন্ন সময় তারা নিজের ঘর সংসার ছেড়ে অন্য জায়গায় লুকিয়ে রয়েছেন এবং বিভিন্ন রকমের হুমকির সম্মুখীন হচ্ছেন তারা। বিজেপি করার অপরাধে 50,000 টাকা জরিমানার অভিযোগ। এই ঘটনা কোথায় ঘটেছে? দেবরায়। আজকে দিনভর আমরা এই ঘটনা দেখিয়েছি এবং শুধুমাত্র 50,000 টাকা জরিমানা নয়, একই সঙ্গে যে অভিযোগগুলো উঠে আসছে সেটা মারাত্মক। অভিযোগ উঠেছে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বারবার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে। তারা রয়েছেন স্থানীয় নেতারা। তার সঙ্গে কি হুমকি রয়েছে? তার সন্তান, তার ছেলে, তাকে খুন করে দেওয়া হবে এমন হুমকি। তৃণমূলের নাম লেখাও, না হলে ধর্ষণ করা হবে, তৃণমূলের নাম লেখাও, না হলে ছেলেকে খুন করা হবে। এই বক্তব্য আমার নয়, আমার চ্যানেলের নয়, এই বক্তব্য ওই মহিলার। এবং আজকে দিনভর ওই মহিলার বক্তব্য আমরা বারবার চালিয়েছি, বারবার দেখিয়েছি। এরপর আসি অন্য বিষয়, এই মহিলার নাম শুনলে হয়তো একটু হলে আপনারা অবাক হবেন, কারণ শুরুতেই বললাম না যে বিভিন্ন ধরনের পরিচয়, বিভিন্ন ধরনের তকমা রাজনৈতিক দলের গায়ে লাগিয়ে দেওয়া হয়। তার কার্যকারণ, প্রেক্ষাপট যাই থাক, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 2021-এ দাঁড়িয়ে আছি, পশ্চিমবঙ্গে বাস করছি, নিঃসন্দেহে বাংলার মেয়ে। এবং যারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আপনারাও বাংলারই ভাই, বোন, মা, বাবা, বাংলারই মেয়ে, বাংলারই পুরুষ। আপনাদের কাছেও বক্তব্য আমার, এই মহিলার নাম হচ্ছে পারভিন বিবি। নাম শুনে হয়তো একটু হলে ধাক্কা লাগতে পারে, মনে হতে পারে পারভিন বিবি, কিন্তু এটা ধাক্কা লাগার কোনো বিষয় নয়। একাধিক সংখ্যালঘু কর্মী রয়েছেন বিজেপিতে, বিরোধী দলে। প্রচারের সময় যেটা বারবার বলা হয়েছে কোথাও যে বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি সংখ্যালঘুদের জন্য নয়, সেই জায়গায় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গেও একাধিক সংখ্যালঘু কর্মী সমর্থক তারা সক্রিয়ভাবে বিরোধী দল করে এসেছেন, বিজেপি করে এসেছেন। এবং ভাবতে অবাক লাগে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সংখ্যালঘু হয়ে কেন বিজেপি করবে, এই জায়গায় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বারবার পারভিন বিবিকে তার নিজের সম্প্রদায়ের কাছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন ওঠে যে আমি কোন দলের, আমার ধর্ম কি, এর সঙ্গে আমার রাজনৈতিক মতামত, দৃষ্টিভঙ্গির কি সম্পর্ক রয়েছে? কেন এখনো আমরা এই বিষয়টাকে এই ধরনের বিদ্বেষ এইভাবে বপন করছি? কেন এখনো পর্যন্ত এই সাম্প্রদায়িকতাকে আমরা উস্কানি দিচ্ছি? কেন এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা সামনে আসলেই আমরা কোথাও জোর জবরদস্তি একজনের দল পরিবর্তন করতে বাধ্য করছি? তিনি যেই হন, নারী হন, পুরুষ হন, যে কোনো জাতের হন, যে কোনো ধর্মের হন, তার কি অধিকার নেই এখানে থেকে নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করার? অথচ আমরাই গর্ব করি, আমরাই কলার তুলি, আমরাই বলি
যে বিভিন্ন সময় যে এখানে এই বাংলা সবাস, তাহলে সেক্ষেত্রে এই বিভেদ কেন? এই প্রশ্নগুলো নিয়ে শুরু করবো আজকের আলোচনা। তবে তার আগে আমি দেখে নেব আজকের পোল কোয়েশ্চেনগুলো, কারণ এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে কোথাও আমাদের মধ্যে। বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি শুরু করি প্রতিদিনের সোজাসুজি স্বর্ণালী। আজকের প্রশ্নগুলো থেকে নজর রাখা যাক। এবার প্রথম প্রশ্ন আজকের, বিজেপি করার মাসুলকে দিতে হলে পারভিন বিবিকে। এই প্রশ্নগুলো আপনাদের জন্য যারা সকাল থেকে আমাদের নিউজ ফলো করছেন, হ্যাঁ বা না এর মাধ্যমে আপনারা এই অ্যাপ ডাউনলোড করে প্রশ্নের উত্তর দিতে পারেন। দ্বিতীয় পোল কোয়েশ্চেন, বাংলায় সংখ্যালঘু স্বার্থ কি সুরক্ষিত? এবং তৃতীয় পোল কোয়েশ্চেন, মহিলা হেনস্থা রুখতে আদৌ কি কোনো ভূমিকা নিচ্ছে প্রশাসন? এই তিনটে প্রশ্নের উত্তর নিয়ে শুরু করব, প্রশ্ন দিয়েই শুরু করব আজকের আলোচনা। যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার, বিজেপি মুখপাত্র, বিজেপি নেত্রী। আমাদের সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে রয়েছেন তৌসিফ আহমেদ, আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমি তিনজনকেই স্বাগত জানাই সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমেই আসি, কাজী মাসুম আক্তার রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। কাজীদা, আমরাই গর্ব করে বলি হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন, কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার। কিন্তু এখনো পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে আমরা সত্যি কি সেই জায়গাটা কোথাও তুলে ধরতে পেরেছি? রাজনৈতিক মহল, রাজনীতির ময়দান এর আগেও বিভিন্ন সময়তে রক্তাক্ত হয়েছে, বিভিন্ন অভিযোগ, বিভিন্ন দাগ লেগেছে, কিন্তু এখনো এই সময় দাঁড়িয়ে যেখানে এত মহিলা ঘরছাড়া হয়ে রয়েছেন, সেই সময় যদি বলা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে বিভিন্ন সময় যে কোথাও কিছু ঘটনা ঘটেনি, কিন্তু পারভিন বিবির ঘটনা সত্যি একটা নতুন কোথাও আরো একটা প্রশ্ন তুলে দিল যে এই বাংলার মহিলারা যারা রাজনীতি করছেন তারা কেন এই বাধ্যবাধকতার শিকার হবেন? তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তারা কেন জাহির করতে পারবেন না? কেন সেখানেও এই সংখ্যালঘু সেন্টিমেন্ট? কি বলবেন কাজীদা? দেখুন, আমাদের সমাজে অনেক কথা সেটা পুঁথিগত, তাত্ত্বিক বলে আমরা জানি। বাস্তবের মাটিতে যেটা চলছে সেই বাস্তবতাকে আমরা এক ঘোরের মধ্যে, স্বপ্নের মধ্যে রেখে ভুলে থাকতে চাই। পাকের মধ্যে মুখ লুকিয়ে রাখলে যেমন হয় ঠিক তেমন। আসলে আমাদের এই সমাজকে বিভাজিত করা হয়েছে। রাজনৈতিক যারা কারবারি তারা তাদের স্বার্থে সমাজকে বিভাজিত করেছে। আমি প্রতিটা দিনই প্রায় চ্যানেলে গেলে যে কথাটা বারবার বলি, আমাদের সমাজে পচন ধরেছে। বাংলায় এই পচন এত অনিবার্যভাবে, এত ভয়ঙ্করভাবে ছিল না। সেই পচনের খেসারত দিতে হবে। এ সহজে দূরে যাবার নয়, এত সহজে দূরীভূত হওয়ারও নয়। কারণ যে পচন রন্ধে রন্ধে ঢুকে গেছে তা সহজে দূর হবে না। তার জন্য দরকার সমাজের উপরস্তর থেকে, সুশীল সমাজের, বুদ্ধিজীবী সমাজের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, রাইট থিঙ্কিং পিপল, তাদেরকে সংগঠিতভাবে সোচ্চার হয়ে ওঠা। বাংলার কোনো দিকে আমরা সেটা দেখতে পাইনি। তাই এই পারভিনের যে কথা বললেন, সংখ্যালঘু স্বার্থ এখানে সুরক্ষিত হচ্ছে না হচ্ছে না, নাকি সংখ্যালঘুরা এখনো পর্যন্ত ভোট ব্যাংকই হয়ে রয়েছে? যদি ভোট ব্যাংক হয়ে থাকে তাহলে তারা কোন দলে ভোট দেবেন, কোন দলের হয়ে কাজ করবেন, সেই নিয়ে এখন প্রশ্ন উঠছে কেন? দেখুন, আগামী 100 বছরে যেভাবে সংখ্যালঘুরা তাদেরকে চিন্তা ভাবনাকে পরিচালিত করছে, আগামী 100 বছরও তাদের সমস্যা দূরীভূত হবে না। কারণ এই সমাজে নেতা নেই, মাথা নেই, ত্রাতা নেই। অত্যন্ত ঘৃণিত কিছু মানুষ তারা এই সমাজের নেতৃত্ব দেয়। ফলে আপনি যেটা বলছেন, এই যে হুমকিটা হয়েছে, দেখবেন মুসলিম সমাজ থেকে কোনো প্রতিবাদ নেই। কারণ প্রতিবাদ করলেই তাদের কোথাও ঠিকে বাঁধা আছে, কোথাও তাদের লেজ বাঁধা আছে, তাদের আগুন পড়ে যাবে লেজে, আগুন জ্বলবে, তারা পাগলের মতো দৌড়তে থাকবে। তারা আসলে মাথা মস্তিষ্ক বন্ধক দিয়ে দিয়েছে। আমি আসবো আপনার কাছে, কাজী আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার। ডক্টর মজুমদার, অর্চনা, আপনি কি বলবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে? বিজেপি করার ক্ষেত্রে নিঃসন্দেহে এই প্রচারের সময় বারবার বলা হয়েছিল যে শাসক দলের তরফ থেকে এই অভিযোগ ডেকে দেওয়া হয়েছিল এই বাংলাতে যে বিজেপি বিভেদের রাজনীতি করছে, বিজেপি সাম্প্রদায়িক দল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পারভিন বিবির মতো ঘটনা যখন সামনে আসে তখন কি বলবেন তার সেই ঘটনা? দেখুন, সোজা কথা যেটা, সেটা হলো যে
অত্যাচার বাংলায় বিজেপি করলে পাগলের মতো তাকে খুন করা, মোলেস্টেড করা, রেপ করা, বাড়ি ভাঙা, চোরা, আপনি তো পুরো মানে শুধু আমরা বলছি না, সুপ্রিম হাইকোর্টের জাজ, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হিউম্যান রাইটস, মহিলা কমিশন সব বলছে, কিন্তু আমাদের মাননীয়া বলছেন সামান্য। এবং বিশেষ করে যদি সে মাইনরিটি কমিউনিটি থেকে কর্মী হয় বিজেপি, আমাদের বিজেপিতে ওরা বলে আমরা নাকি আমরা এমন একটা দল যেখানে মুসলিম কমিউনিটির কোনো জায়গা নেই, অথচ আমাদের বিজেপিতে মুসলিমের মাইনরিটি সেল আছে এবং সেই সেল একটা অন্যান্য সেলের মতো, সেখানে প্রেসিডেন্ট আছে, সেখানে সেক্রেটারি, জিএস, ট্রেজারার সব আছে, কনভেনার, এবং সেটা শুধু রাজ্যে নয়, জেলায় নয়, মন্ডলে নয়, প্রতিটি বুথে, প্রতিটি বাড়িতে, প্রত্যেকটা জায়গায় আছে। এবং আমি আপনাকে একটা খবর দিই যে পশ্চিমবাংলার প্রতিটি বুথে আমাদের মাইনরিটি সেল প্রচন্ড অ্যাক্টিভ এবং মানুষ জানে সবকা সাথ সবকা বিকাশ। সেই জায়গায় দাঁড়িয়ে ওই মাইনরিটি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা এবং মাইনরিটিদের টেনে নেওয়া, যে কোনো মুসলিম বিজেপি করতে পারবে না, কারণ মুসলিম যদি বিজেপি করে তাহলে 30% সলিড ভোট ওটা তো ভাগ হয়ে যাবে। তাই জন্য যারাই ভোট কাটবে তাদেরই যে কোনো প্রকারে না হয় না কেন, বিজেপি হলো এমন একটা দল যারা মুসলিমদের বিরোধী, বিজেপি এমন একটা দল যেখানে মুসলমানের কোনো জায়গা নেই। আমাদের এই মন্ত্রিসভায় দেখুন 3 জন মাইনরিটি মন্ত্রিসভায় এসছেন, এবং সব মিলিয়ে আমাদের যে সবাইকে নিয়ে চলার যে ডাক, আমাদের মোহন ভাগবতজি বলেছেন যে আমাদের হিন্দু বলতে যারা মুসলিমের বিরোধ করাটা আমাদের ধর্ম নয়, আমরা সব মানুষ যে ভারতীয় হবে, যে কোনো ভারতীয়, সমস্ত ভারতীয়কে আমরা সেই চোখে দেখব। আমি আমাদের সঙ্গে রয়েছেন তৌসিফ আহমেদ, আমি আসবো অর্চনাদি আপনার কাছে আবার। তৌসিফ, কি বলবেন? এই অভিযোগগুলো উঠছে কেন? আমি আজকে প্রশ্নগুলো করার আগে বলি একবার যে আমরা এর আগে সংবাদ মাধ্যমে যেগুলো খুব ভাইরাল মন্তব্য আমরা শুনেছিলাম, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় বক্তব্য ছিল যে গরু দুধ দেয় তার তো লাঠি সহ্য করতেই হবে, ভাইরাল হয়েছিল সেই মন্তব্য। এরপর নির্বাচনী ময়দানে বলা হয়েছিল, তার তরফ থেকে তিনি অনুরোধ করেছিলেন যে আপনাদের ভোটগুলো ভাগ হতে দেবেন না। তার পাল্টা নরেন্দ্র মোদীও বলেছিলেন, আমি সেই বক্তব্যগুলো শোনাবো, তবে তার আগে তৌসিফ আপনার কাছে বক্তব্য যে যদি এইগুলোই হয়, যদি ভোট ব্যাংকই হয় সংখ্যালঘু, যে সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য সবসময় শাসক দল রয়েছেন, তাহলে এটা কি? পারভিন বিবির পাশে থাকতে পারলো না কেউ, পুলিশ প্রশাসনও নয়, কারণ সংখ্যালঘু হয়েও তিনি শাসক দলের ভোট ব্যাংকে কাজে লাগছেন না সেই জন্য। তৌসিফ, দেখুন, যখন লিঞ্চিং হয়েছিল, যারা লিঞ্চিং করেছিল তাদের কিন্তু বিজেপি নেতা গিয়ে জেলে মালা দিল, তাদেরকে উত্তরপ্রদেশ চিফ মিনিস্টার র্যালিতে ফ্রন্ট সিটে ভিআইপি এন্ট্রেন্স ওদেরকে দেওয়া হলো, আর এখন এসে বলছে যে উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে তো আজকে আলোচনা করছি না। আপনারা তো উত্তরপ্রদেশ হতে দেননি, আপনারা তো বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেননি। আপনারা বলেছিলেন নির্বাচনের সময় এই বাংলাকে আমরা উত্তরপ্রদেশ হতে দেব না, এই বাংলাকে আমরা বিহার হতে দেব না, হরিয়ানা হতে দেব না। আপনারা তো বাংলাকে বাংলায় রেখেছেন, বাংলার মেয়েকে নিয়ে এসেছেন। হ্যাঁ, তাহলে উত্তরপ্রদেশ উদাহরণ টানছেন কেন? এই বাংলায় তাহলে এই সাম্প্রদায়িকতার রাজনীতি, বিভেদের রাজনীতি কারা করছে? কেন পারভিন বিবির অধিকার নেই বিজেপি করার? না, আরতি ঘোষ, দেবরাজ, আপনি যে কনস্টিটিউয়েন্সির কথা বলছেন ওইখানকার 2019-এ এমপি ক্যান্ডিডেট ছিল, আর এখন 2021-এ এমএলএ ক্যান্ডিডেট ছিল। উনি কি বলেছিলেন যে উত্তরপ্রদেশ আর বিহার থেকে লোককে এনে এখানকার লোককে, বাঙালদেরকে কুকুর মতন পিটবে। ওনার এগেইনস্টে বিজেপি বড় নেতারা কি অ্যাকশন নিলেন? ওনার কথা যদি আমি না করি, আমরা চলুন প্রধানমন্ত্রীর কথা বলি। আপনি বললেন না ভিডিওটা ভাইরাল হয়েছিল, এই ভিডিওটাও ভাইরাল হয়েছিল, দিদি ও দিদি এরকম করে চেংড়া মতন কথা বলছিলেন প্রধানমন্ত্রী। উনি কি ওনার স্টেটমেন্টটা বিরোধ নিয়েছেন? উনি কি সরি কিছু বা কোনো একটা বলেছিলেন? অন্য কিছু বলা উচিত ছিল। ও মানে আপনার তার মানে এই চ্যাংড়ামুটা আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন? যেই তো একটা এত পাওয়ারফুল লোক আছে, তো যা বলবে সব ঠিক। মানে মহিলাদের দিদি সম্বোধন করবে, কে কাকে আপা সম্বোধন করবে, এর সঙ্গে এর কি সম্পর্ক? এর সঙ্গে এর কি সম্পর্ক? তৌসিফ, সম্পর্ক আছে। আপনি ডেবরার কথা বলেন, সেখানে ঘোষ প্রার্থী ছিল, সারনেমের মধ্যে কি আছে? আপনারা তো বসে
আপনি দুটো বিভিন্ন কথা কেন্দ্রে বলছেন। আপনাদেরও প্রার্থী একটা- বদলে যায়নি? না, আপনি বলছেন যে একটা হচ্ছে মহিলাদেরকে নিয়ে কথা আমার বলছেন। বক্তব্য হচ্ছে আমি বলছি যে বিজেপি যে মহিলা বিরোধী ওয়ার্কাররা, মহিলা বিজেপি ওয়ার্কাররা তারা হ্যারাসমেন্ট, তাদের হ্যারাসমেন্ট হচ্ছে না, এবং শুধু বিরোধী নয়, মানে বিজেপি নয়, আমার বক্তব্য হচ্ছে যারাই বিরোধিতা করছেন, মহিলা যে কোনো বাংলার মেয়েদের তাদের নিজেদের রাজনৈতিক মতামত জাহির করার জায়গা আছে না নেই? সেখানে কেন ধর্ম, সম্প্রদায়, জাতপাত এইসব বিষয়গুলো আসবে? এগুলো তো ছিল না বাংলায়। বাংলার পরিবেশটা কে খারাপ করলো, সত্যানাশ করে দিল বাংলার পরিবেশ, এরকম ছিল না। এই যে ফ্রিঞ্জ এলিমেন্ট যাকে বলা হতো তাদেরকে মেইন স্ট্রিমতে নিয়ে এসেছে বিজেপি। এইটা তো কথা হচ্ছে যে আজকে ফ্রিঞ্জ এলিমেন্টের এত সাহস যে আমাদের পরিবেশটা সর্বনাশ করে দিয়েছে। শুধু বাংলা না, গোটা ভারতে এই সিস্টেম চলছে। আর বিজেপি যে আলা নেতারা আছে তাদের অ্যাকশন উচিত, কিন্তু তারা অ্যাকশন নিচ্ছে না। আর আজকে এখানে টিভিতে বলছে যে ভোট ব্যাংক ইউজ হচ্ছে, আপনারা তাহলে কেন মুসলিম ক্যান্ডিডেট দিলেন না? কটা মন্ত্রী আছে, এমপি টিকিট দেবেন না, এমএলএ টিকিট দেবেন না, তারপরে আপনি এখানে এসে ঘটনাটা জানেনই না। পারভিন বিবি ক্যান্ডিডেট ছিলেন, তিনি প্রার্থী ছিলেন, তিনি পরাজিত হয়েছেন। একটা পারসেপশন আপনি দিচ্ছেন, তিনি পরাজিত হয়েছেন পারভিন বিবি। আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে রয়েছেন বর্ণালী দস্তিদার, বর্ণালী আইএসএফ এর কর্মী নেত্রী। আমার বর্ণালীর কাছে প্রশ্ন, বর্ণালী, কখনো মনে হয়েছে যে আইএসএফ এর সময় তো বিভিন্ন সময় এইটা দেখে দেওয়া হয়েছে যে আইএসএফ মানে কোথাও সংখ্যালঘুদের জন্য আলাদা করে ভাবনা চিন্তা করার একটি দল, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আইএসএফ করছেন, কোথাও মনে হয়েছে যে সেখানে কোথাও আপনি নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করার ক্ষেত্রে কোথাও বাধার সম্মুখীন হয়েছে? নিশ্চয়ই মনে হয়নি, বলে তাহলে আপনি এইভাবে রাজনীতিটা করতেন না, এই রাজনৈতিক দল আপনি বেছে নিতেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে না যে বাংলায় মহিলাদের তাদের পলিটিক্যাল ওপিনিয়ন, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করার ক্ষেত্রে এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতিটা অনেকটা বদলে গিয়েছে? বর্ণালী, কি বলবেন? দেখুন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে আপনি যে সমস্যাটার কথা আজকে বলছেন, আজকে যেটা উঠছে সমস্যাটার কথা, যে কোনো মেয়েদের রাজনীতির যে সিদ্ধান্ত, যে কোন রাজনীতি তারা করবেন, কোন রাজনীতি তারা করবেন না, কোন দল তারা করবেন, কোন দল তারা করবেন না, এটা তো মেয়ে ছেলে বলে নয়, এটা তো নারী পুরুষ বলে নয়, এটা সংবিধান সম্মতভাবে যে কোনো মানুষের, মানবাধিকার প্রাপ্ত মানুষের স্বাভাবিক এবং স্বাধীন সিদ্ধান্ত। একদম, সেখানে তো অন্য কেউ কিছু বলতে পারেন না। রাজনীতি করাটাও একটা তার সিদ্ধান্ত, সে নারী পুরুষ নির্বিশেষে রাজনীতিতে তিনি কোন দল করবেন সেটাও কিন্তু তার স্বাধীন সিদ্ধান্ত। এর থেকে বড় আর কিছু হতে পারে না। এটা তো কোনো এটাও আরেক ধরনের রাজনৈতিক চক্রান্ত, যখন একজন মেয়েকে মেয়ে বলেই সে রাজনীতি করতে পারবে না। এটার পেছনে একটা পুরুষতান্ত্রিক রাজনীতির প্রশ্ন আছে, এটার পেছনে তো আর কিছু নেই। এটার পেছনে একটা পুরুষতান্ত্রিক রাজনৈতিক চক্রান্ত আছে, আর কিছু না। আমি আসবো, আমাদের সঙ্গে রয়েছেন সোফিয়া খান। সোফিয়া, আপনাকেও স্বাগত, মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক। সোফিয়া, আপনি কি বলবেন এই ঘটনার প্রেক্ষিতে? ফার্স্ট অফ অল আমি বলতে চাইছি, যারা এই অ্যাকিউজেশনটা লাগাচ্ছে যে বেঙ্গলে এই হয়েছে, ওই হয়েছে, আমার একটাই কথা, আমার একটাই প্রশ্ন, আমরা বহুমত, we have won in majority, তাহলে আমরা কেন এটা করতে যাব? ফার্স্ট অফ অল। সেকেন্ড প্রশ্নটা, বিজেপিরাই কেন এভরি টাইম দে আর ভিকটিম? কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। আমরা জানি যে কলকাতাতেই মহিলারা খুবই সেফ, এটা গুগলটাও করতে পারবেন আপনারা। আর পারভিন বিবি নয়, অনেক বিজেপির লোক আমরা দেখেছি এই উইদিন 2-3 months আফটার আওয়ার ইলেকশন, আফটার উইনিং অফ দিস ইলেকশন, অনেক প্রপাগান্ডা, অনেক এটা আমি বলতে একই শব্দটা ইউজ করবো, এটা পলিটিক্যাল স্ট্যান্ড, জাস্ট টু ডিফেম দ্য রুলিং পার্টি। দিদির পার্টিটা ছবিটা খারাপ করা, এটা একটা ঘটনা, সেটাই আমি মানি। আমাদের সঙ্গে অর্চনা হাত তুলেছেন। অর্চনা, কি বলবেন আপনি? পলিটিক্যাল স্টান্ট, এখানে পারভিন বিবি বলে আলাদা করে নজর করার কোনো চেষ্টা করার দরকার নেই, নজর দেওয়ার সেখানে। একজন আমার বলতে খুব খারাপ লাগছে, যিনি আমার আগের বক্তা একজন মহিলা, শি ইজ আ লেডি, বাংলার মহিলা, বাংলার মেয়ে। আজকে বাংলার মেয়েকে যেভাবে
আপনাদের ছবিতে ভিডিওর মধ্যে যেভাবে চুলের মুঠি ধরে অপমানিত হতে হচ্ছে, যেভাবে মেয়েদের রেপের হুমকি দেওয়া হচ্ছে, যেভাবে মেয়েরা পালিয়ে লুকিয়ে গিয়ে বিজেপি করার অপরাধে চলে যাচ্ছে, আর মাইনরিটি মহিলা হলে তো কথাই নেই, তাকে যে কোনো হেনতন প্রকারণে বিরত করতে হবে এবং তার জন্য কোনো আইন নেই। তাকে রেপ করবে, তার সন্তানকে খুন করবে, একজন মহিলা হয়ে কিছু বলছেন সোফিয়া, একজন মহিলা হয়ে সোফিয়া কিছু বলছেন। ঘটনাকে কি করে এইরকম একটা সিরিয়াস ঘটনা, আমি সেটাই বলছি, যদি আমি কিছু বলে দেবো আজকে যে আমাকে বিজেপি যা থ্রেট দিয়েছে, আমাকে বিজেপি রেপ থ্রেট দিয়েছে, তাহলে আপনি কি মেনে নেবেন? আপনিও মানবেন না। বুঝতে হবে সেটা কোর্টের কাজ, সেটা পুলিশের কাজ, এগুলো আপনি হয়তো ভাবছেন যে এগুলো না 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 এটা প্রুফ হতে হবে, এটা প্রমাণ হতে হবে। যদি প্রমাণ না হয় তাহলে আমরা মাইনরিটি কমিশন বলছে আজকে মাইনরিটি, আমি আপনাকে বলি, আপনাদের প্রত্যেককে বলি, আপনারা প্রুফ চাইছেন, আমি শুনে দিচ্ছি বক্তব্য, আমি শুনে দিচ্ছি কি বক্তব্য বলছেন। পাশাপাশি এও বলি যে এই পারভিন বিবি 1 মাস ধরে চেষ্টা করছেন অভিযোগ দায়ের করার, 1 মাস ধরে তার অভিযোগ নেওয়া হয়নি, পুলিশ তার অভিযোগ গ্রহণ করেনি এবং 1 মাস পর যে 2-3 জনকে গ্রেফতার করেছে তারাও ছাড়া পেয়ে যায়, জামিন পেয়ে যায়, জামিন অযোগ্য করে দেওয়া হয়নি তাদের। যদি অপোজিশন ডিফেম করতে জানে, শুধু এভরি টাইম অপোজিশন ডিফেম করে রুলিং পার্টিকে। what she is talking about, what she is talking, she is defending herself. That doesn't mean কি মাইনরিটি মেয়ের উপরে এই ভিডিওটা ফলস আছে। এই যে Yes, I am a minority woman. Yes, I am a proud minority woman. I am a Muslim, but I have never faced such issues. আমি হাইকোর্টের 5 জন জাজ তারা I have joined the party recently, but before that also I was the safest. আপনার মাইনরিটি ওমেন্স কমিশন যে অবজারভেশন দিয়েছে সেগুলো মিথ্যে। ভাই হাইকোর্টের 5 জন জাজ যে কগনিজেন্স নিয়েছে সেটা মিথ্যে, সব মিথ্যে। I was the one who has protested lots of rape victim cases. I have fought for Hathras case. I have fought for Asifa case. But that does not mean that I will go to anybody who just পারভিন বিবি তিনি নিজে বলেছেন, পারভিন বিবি তিনি নিজে বলেছেন, শোনাবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার। কাজীদা কিছু বলতে চাচ্ছেন, কাজীদা কি বলবেন আপনি? সোফিয়ার যে বক্তব্য সেই বক্তব্যে সঙ্গে গিয়ে আপনি সমর্থন জানাচ্ছেন সেই বক্তব্যে, কাজীদা? দেখুন, খুব একটু মন দিয়ে শুনবেন। পারভিন হোক বা প্রিয়াঙ্কা হোক, একজন মহিলা, সে যখন বলছে তার প্রত্যেকটা সংকটকে দূর করে যে আমাকে এইরকম ভাবে ধমক দেওয়া হয়েছে, ধর্ষণের ধমক, খুনের ধমক, সরকারের উচিত, যে সরকারি হোক, সে তৃণমূল সরকার হোক আর যে সরকারি হোক, তার প্রথম কর্তব্য, প্রশাসনের প্রথম কর্তব্য তাকে অগ্রাধিকার দিয়ে তার তদন্ত করা, খোঁজ নেওয়া, অত্যন্ত সহানুভূতির সাথে তার অভিযোগটা শোনা। আর যেখানে প্রশ্ন হচ্ছে মুসলিম মহিলার প্রশ্ন, আপনারা জেনে রেখে দিন যারা শুনছেন প্রোগ্রামটা, ভারতবর্ষে বিশেষ করে বাংলায় সাজার কমিটির রিপোর্ট অনুযায়ী সবচেয়ে পিছিয়ে পড়া যে গোষ্ঠী, তফসিলি জাতি উপজাতি অপেক্ষা এবং মুসলিম পুরুষদের অপেক্ষা সবচেয়ে পিছিয়ে পড়া গোষ্ঠীর নাম হচ্ছে মুসলিম মহিলা। এদের কোনো আইডেন্টিটি নেই, এদের কোনো অস্তিত্ব নেই। আমি এটা নিয়ে গবেষণা করেছি। মুসলিম মহিলাদের চেয়ে পিছিয়ে তফসিলি উপজাতি, মানে সংখ্যালঘু মহিলার স্বার্থ কি তাহলে শাসক দলের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেখানে সুরক্ষিত বেঁচে আছে, একটু বেঁচে আছে, তারা একটু মরে মরে বেঁচে আছে, একটু মরে মরে বেঁচে আছে, তাকেও হুমকি, তাকেও দর্শন করবে, তাকেও মারবে। লজ্জা, ঘৃণা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি একজন মহিলা, মা মাটি মানুষের সরকার, মা 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 আছে, মা বোন, একটা মহিলা যাতে করে এই ধরনের হুমকির শিকার না হয়। একদমই তাই, একদমই তাই। এই জায়গা থেকে আমি একটা বিরতি নেব, আমি প্রত্যেকের কাছে আসছি, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি ঠিক এই জায়গা থেকে আলোচনা এবং এর সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আমি শোনাবো পারভিন বিবি তিনি ঠিক কি বলেছেন, শোনাবো আরেক নিগৃহীতা এই স্টুডিওতে এসেই রাখি তিনি ঠিক কি বলেছিলেন, বিজেপি করার অপরাধে কাকে কোন সময় কি মাসুল গুনতে হয়েছে, এবং তার সঙ্গে শোনাবো যে এই নির্বাচনের ময়দানে কিভাবে সংখ্যালঘু ভোট ব্যাংকে নিজের দিকে টানার চেষ্টা করা হয়েছিল। সবকিছু নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আমি বলতে চাইছি, টিএমসি সরকার বলছে যে মহিলাদেরকে কন্যাশ্রী, শুভশ্রী টাকা দিয়ে তাদেরকে শিক্ষিত করছে। শিক্ষিত হয়ে যদি তারা নিজের মতো স্বাধীনভাবে বাঁচতে না পারে
ঠিক যে জায়গায় ছিলাম আমরা প্রত্যেকের কাছে ফিরে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন বর্ণালী দস্তিদার, রয়েছেন অর্চনা মজুমদার, রয়েছেন কাজী মাসুম আক্তার, তৌসিফ আহমেদ এবং রয়েছেন সফিয়া খান। আমি তৌসিফের কাছে আসি। তৌসিফ, এই যে ঘটনাগুলো ঘটছে আমি শোনাবো আপনাদেরকে যে এই সময় নির্বাচনের সময় দাঁড়িয়ে ঠিক কি মন্তব্য রাখা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল যে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ হতে দেওয়া হবে না, সংখ্যালঘুরা সবাই এক জায়গায় একজোট হয়ে ভোট দিন। তাহলে আপনার কি মনে হয়, আমি যদিও আপনার রাজনৈতিক প্রায়োরিটি বাদ দিয়ে যদি প্রশ্ন করি, যে শুধুমাত্র কোথাও মনে হচ্ছে না যে সংখ্যালঘুদের এখানে ভোট ব্যাংক হিসেবেই মনে করা হচ্ছে, এবং যেই মুহূর্তে সংখ্যালঘু কোথাও ভোট ব্যাংক হচ্ছে না তখন তার পাশে আর পাওয়া যাচ্ছে না শাসক দলকে। আমরা বরাকরের ক্ষেত্রেও দেখলাম এই অভিযোগ উঠেছে, আমি সেটাও শোনাবো। তৌসিফ কি বলবেন তার আগে? গোটা দেশ জানে যে সংখ্যালঘু ভোটটা ভাগ হলো না, পুরো তৃণমূল পেয়েছে, আর তৃণমূলের এত হিউজ মেজরিটি গভর্নমেন্ট চলে এসেছে। এবার তো 5 বছর ওদেরকে ওয়েট করতে হবে না। এখন তো ওরা তো যাচ্ছে না, কাল পরশু তো যে ভোট দিতে যাচ্ছে না। তো এইসব রাজনৈতিক প্রপাগান্ডা গুলো তুলে কোনো লাভ নেই। যদি কারোর সঙ্গে কোনো ঘটনা হয়েছে, উনি যে পুলিশকে কমপ্লেন করতে পারেন, ওইখানে তদন্ত হবে, তারপরে কি পাওয়া যাচ্ছে রিপোর্ট, তারপরে আপনি কমেন্ট নিয়ে ওর উপরে আলোচনা করতে পারেন। এখানে কোর্ট আছে, কোর্ট তো সব সময় শুনছে, রাত্রেবেলা উঠে বিজেপিদেরকে কথাও শুনছেন। এটা তো উত্তরপ্রদেশ নেই, এটা বেঙ্গল আছে। কিন্তু এখানে এই পরিস্থিতিতে যেহেতু এখন তো ইলেকশন শেষ হয়ে গেছে, তো এইসব রাজনৈতিক প্রপাগান্ডা করলে কোনো লাভ নেই। হ্যাঁ, আপনি রিয়েল ইস্যুটা তুলতে পারেন, যেখানে এখন লকডাউন নিয়ে কত লোক। ঠিকই বলেছেন তৌসিফ, এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। আপনি ঠিকই বলছেন একদম। এই বাংলারই বরাকরের আমি একটা বক্তব্য শুধু শোনাবো। আপনারা প্রত্যেকে জানেন যে বরাকরে কিছুদিন আগেই রণক্ষেত্রের আকার নিয়েছিল বরাকর কুলটি থানার, এবং সেখানে রীতিমতো আউটপোস্টের সামনে গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, বোম মারা হয়। কারণ ছিল সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি ছেলে, তাকে চোর সন্দেহে ধরে নিয়ে যাওয়া হয়, পুলিশ লকআপে তার মৃত্যু হয়। অভিযোগ, পুলিশ লকআপে পুলিশের মারে মৃত্যু হয়েছে, অভিযোগের রণক্ষেত্রের আকার নেয় বরাকর। এরপর সেখানকার মানুষজনের কি বক্তব্য, কি অভিযোগ ছিল? এটা তো বাংলা, এটা তো উত্তরপ্রদেশ নয়। সেই অভিযোগ শুনে নেওয়া যাক একবার। ममता बनर्जी को हम लोग ऐलान करते हैं कि हम लोग खाली वोट डालेंगे, मत बनाए मुहरा। ममता बनर्जी को हम लोग बता दे रहे हैं, खाली वोट डालिए। हम लोग यहाँ पे हैं, हम लोग ममता बनर्जी को मैसेज देना चाहते हैं कि सुन ले, हम लोग खाली वोट के लिए जो है ना मुहरा नहीं बनाए। हम लोग को इंसाफ चाहिए। अभी नेता लोग कहाँ गया बताइए? प्रशासन हम लोग को देखिए यहाँ पे आंसू भेस मारता है। এই ছবিটা, এই বক্তব্যটা এই বাংলারই তৌসিফ, এই বাংলারই ছবি। আপনারা প্রশ্ন করতে পারেন যে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে। আমি আপনাদের বলে দিই যে এই জায়গায় দাঁড়িয়ে যদি এখানে কেউ সত্যি সংখ্যালঘুকে ভোট ব্যাংকই মনে করে, দুধেল গরু মনে করে, তাহলে পরিণতি কি এটা হওয়া স্বাভাবিক নয়? কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নেব এর আগে, নির্বাচনের আগে। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। 25শে মের এই বক্তব্য ছিল, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। এরপর যদি আপনারা প্রশ্ন করেন যে কেন এই ধরনের ঘটনা তো এখানে প্রত্যাশিত নয়, আমি আরো একটা বাইট শোনাবো, শুনে আবার আলোচনায় ফিরবো। এই নির্বাচনের ময়দানে যখন একের পর এক হেভিওয়েটরা আসছেন, প্রচার করছেন, সেই সময় দাঁড়িয়ে সেই প্রচারের মঞ্চ থেকে কি বলছেন, কি বার্তা দেওয়া হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংকের উদ্দেশ্যে, সেটাও শুনে নেওয়া যাক। আর সংখ্যালঘুরাও নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করবেন না। ওই হায়দ্রাবাদ থেকে একটা বিজেপির দালাল এসছে, আর ওই দালালদের মধ্যে ফুরফুরা শরীফের সবাই নয়, একটা ছেলে বসে আছে টাকা নিয়ে বিজেপির থেকে। গদ্দার বড় বড় গদ্দার। এই গদ্দারদের ভোট দিয়ে নিজেদের ভোট ভাগ করবেন না। আমি বিশ্বাস করি বাংলার সংখ্যালঘু ভোট কোনোভাবেই ভাগ হবে না, এবং বাংলার সংখ্যালঘু ভোট একসাথে একটাই পার্টিতে পড়বে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ বাংলা থেকে মনে রাখবেন বিজেপিকে তাড়াতে হবে। এই বক্তব্যগুলো আমরা শুনলাম, কারণ হচ্ছে এই বাংলা উত্তরপ্রদেশ নয়। এই বাংলায় কোথাও ভাগ হবে না, সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ হবে না।
এবং নির্বাচনের পরেই পারভিন বিবিরা যখন বিজেপির খাতায় নাম লেখান এবং সেখানকার প্রার্থী হয়ে যান, তখন খুব স্বাভাবিকভাবেই তার মাশুল তো গুনতেই হবে, 50,000 জরিমানা তাকে দিতেই হবে। পারভিন বিবির বক্তব্য এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে, আমি একবার শুনিয়ে নেবো। এই আলোচনা যাওয়ার আগে পারভিন বিবি ঠিক কি অভিযোগ করেছেন, আজ আমাদের হাতে কি এসছে? বিজেপি করতেছি বলে ওরা টিএমসিতে ওরা সাইন করাচ্ছে, বলে তোমাকে টিএমসি করতে হবে বলে আমাদের উপর থেকে, উপর মহল থেকে আমাদের কথা আসছে, যারা বিজেপি করে তাদেরকে সবাই টিএমসি হতে হবে, যদি না টিএমসি হয় আমরা ঘর ভাঙবো, আমরা সব ওর ইজ্জত, মেয়ে যদি আছে ইজ্জত করব, আর ছেলে যদি হয় আমরা মার্ডার করে শেষ করে দিব। এইরকম যুব কমিটি সব ছেলে আমাকে ধমকান দিচ্ছে। আমাদের রাজ্য সরকারি সুবিধা সব বন্ধ করে দিব। আমি তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমার কাজকর্ম সব বন্ধ করে দিয়ে। সংখ্যালঘুদের জন্য একাধিক প্রকল্প, একাধিক সুযোগ সুবিধে বলা হয়, ভোটের ময়দানে আসলে কতটা পাওয়া যায়? আর যদি সেই সংখ্যালঘু মানুষজন তারা যদি কোথাও দল পরিবর্তন করে না, তাহলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় কি? পারভিন বিবির সেই অভিযোগের দিকে নজর রাখলাম। আমি আবারও ফিরে আসবো আলোচনাতে। আমাদের সঙ্গে রয়েছেন তৌসিফ, রয়েছেন সোফিয়া। সোফিয়া কি বলবেন, তৌসিফ কি বলবেন? আমি আপনাদের কাছেই প্রথমে আসি। সোফিয়া কি বলবেন? ফার্স্ট অফ অল আমি বলতে চাইছি যে এই কথাটা কোথা থেকে আসছে। আমরা তো জিতে গেছি, এখন তো শেষ, তারপরে আমরা এই সব কেন করতে যাব? ফার্স্ট অফ অল এই কোয়েশ্চেনটা একটু ভাবুন। আর আমি বলতে চাইছি যে এই বাংলাটা বেঙ্গল ইউপি নয়, যেখানে রাত্রিবেলায় দিনের বেলায় রেপ করে রাত্রিবেলায় চালিয়ে দেওয়া হয়, এই প্রথাটা বেঙ্গলতে নয়। এন্ড সেকেন্ড থিং আমি বলতে চাইছি যে এরা যদি বলছে মুখ্যমন্ত্রীকেও ওরা অপমান করে। দিলীপ ঘোষ কি বলেছিলেন ডিউরিং ক্যাম্পেনিং, দ্যাট উনি যে শাড়ি ছেড়ে বরমুদা পুরুষ, তাহলে এই কথাটা কোথায় ছিলেন আপনারা? সে সময় তো কোনো প্রোটেস্ট দেখলাম না, সেই সময় তো কোনো ভাঙার বা বিজেপির মহিলারা প্রোটেস্ট করলো না, যে কেন আমাদের সঙ্গে রয়েছেন অর্চনা মজুমদার। আমি অর্চনাদির থেকে নেব যে দুটো বিষয় কি এক? এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্যা, যে ঘটনার দিকে আমরা নজর রাখার চেষ্টা করছি, দুটো বিষয় কি এক? অর্চনাদি কি বলবেন? শুনুন, ওরা সিঁদুরে মেঘ দেখছে। 2,28,00,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। এই বিজেপিতে যদি মাইনরিটি মেম্বার হয়, মাইনরিটি তাদের কার্যকর্তা হয়, তাহলে কিন্তু যে মাইনরিটি ভোট ভাগ হবে না বলে মাননীয় যে হুমকি দিয়েছেন, সেটা কিন্তু আর থাকছে না। সুতরাং তারা সফট টার্গেট। তার উপরে মহিলা যদি রাজনীতি করে এবং বিরোধী দল করে, তার তো হেনতন তাকে রেপ করা, মার্ডার করা, এই অভিযোগগুলো উঠছে কারণ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে একটা ছবিও দেখাবো পাশাপাশি আলোচনার সঙ্গে সঙ্গে, যে ভারতী ঘোষ তিনি পৌঁছে গিয়েছেন ডেবরায়, তিনি পারভিন বিবির সঙ্গে দেখা করতে গিয়েছেন। কারণ এই খবর আমরা লাগাতার দেখেছি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে সেখানে তারা গেছেন, সেখানে গিয়ে কথা বলছেন, সেই ছবি আমি দেখাবো। তার পাশাপাশি আমি নরেন্দ্র মোদীর একটা বক্তব্য শোনাবো। এই প্রেক্ষিতে যখন নির্বাচনের ময়দানে বারবার এই সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ না হওয়ার আবেদন করা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয় নিয়ে ঠিক কি মন্তব্য করেছিলেন সেটাও আমি শোনাবার চেষ্টা করবো। একবার শুনে নেওয়া যাক। मुसलमानों एक हो जाओ, मुझे बचाओ, मुझे बचाओ, मुझे बचाओ, ये दीदी बोल रही है। दीदी, इसका मतलब ये होता है कि आप चुनाव हार रहे हो। अगर हमने कहा होता कि सारे हिंदू एकजुट हो जाओ, बीजेपी को वोट दो, तो दीदी ये इलेक्शन कमीशन हमें 8-10 নোটিশ भेज देता। দেখুন, এই ধরনের ঘটনা শত শত নয় হাজার হাজার হয়েছে। বিভিন্ন ব্যক্তিকে তারা বিজেপি করেন বা সাপোর্টার বা ওয়ার্কার আমাদের, তার জন্য তাদের অত্যাচার করা হয়েছে, দোকান লুট করা হয়েছে বা দোকানে তালা মেরে দেওয়া হয়েছে, ভেড়ি ফিশারি লুট করা হয়েছে, দাঁতনে ধান কাটতে দেওয়া হয়নি, ধান পেকে নষ্ট হয়ে গেল, জমিতে কাউকে বার হতে দেওয়া হয়নি, পুলিশও কোনো সহযোগিতা করেনি, মহিলাদের উপর অত্যাচার, যারা বাড়ি ছাড়া ছিলেন ফিরে আসার পরে তাদেরকে মারপিট, জরিমানা আদায় নিয়মিত চলছে, রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, যারা ক্যাজুয়ালে বিভিন্ন জায়গায় কাজ করতেন বিভিন্ন কোম্পানিতে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যে তোমাদের কাজ করতে দেওয়া হবে না, এত অমানবিক ব্যবহার চলছে। এই ধরনের একটা দুটো খবর হয়তো আপনাদের কাছে আসছে, আমাদের কাছে প্রতিনিয়ত আসছে। আমরা এই আলোচনা শেষ করবো, তবে এই আলোচনার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরও নজর রাখবো, কিন্তু তার সঙ্গে এই প্রশ্ন তুলে দেবো কোথাও যে সত্যি কি আমরা
যে বাংলা স্বপ্ন দেখছি সেই বাংলায় থাকতে পারছি? যে অভিযোগগুলো ছিল অন্যান্য রাজ্যের ক্ষেত্রে, যে দৃষ্টান্তগুলো তুলে ধরা হয়, দৃষ্টান্তগুলো তুলে ধরে বলা হয় কি আমার বাংলা অনেক ভালো জায়গায় রয়েছে, অন্য জায়গায় রয়েছে, আসলে বাংলার আসল ছবিটা কি সত্যি সেই রকম? বোধহয় নয়। আর যদি না হয় তাহলে সেটা মানুষের লজ্জা, বাংলার প্রত্যেকটা মানুষের লজ্জা, একই সঙ্গে শাসকেরও লজ্জা, শাসকেরও দায়। এই দায় অস্বীকার করা যায় না। এই বিষয় নিয়ে এই আলোচনা শেষ করছি, তবে ফিরে আসছে বিরতির পর, আপনার সঙ্গে থাকুন। পারভিন বিবির আপডেট আমরা তুলে ধরবো আপনাদের কাছে। ঠিক শেষ পর্যন্ত কোথায় গিয়ে বিচার পেলেন পারভিন বিবি, কারণ ইতিমধ্যেই 1 মাস ধরে চেষ্টা করার পর পুলিশ যে দুজনকে গ্রেপ্তার করেছিল তাদেরকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়নি, সেই কারণে তারা 2 দিনের মধ্যেই বেরিয়ে যায়, জামিন পেয়ে যায়। এই খবরের দিকে নজর রাখবো আমরা। পাশাপাশি যেরকম প্রত্যেক দিনের মতো আরো কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর দিকে নজর রাখতেই হয় আমাদের, সেরকম কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর দিকে আমরা নজর রাখবো। তবে এই ঘটনার প্রেক্ষিতে ঠিক গোটা ছবিটা কি ছিল সেটা একবার দেখে নেওয়া দরকার। কেন এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো পারভিন বিবিকে, ঠিক কি অভিযোগ ছিল পারভিন বিবির, এবং তার প্রেক্ষিতে কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এই মহিলা বিজেপি কর্মীকে, দেখে নেওয়া যাক আমাদের সেই প্রতিবেদন। খড়গপুর ঘাটালের পর এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের ডেবরা। ফের মধ্যযুগীয় বর্বরতার উদাহরণ, বিজেপির সক্রিয় কর্মী। তাই শাসক দলের রোষের মুখে পড়তে হয়েছে ডেবরার পারভিন বিবিকে। মিলেছে খুন ধর্ষণের হুমকিও। বিজেপি করতেছি বলে ওরা টিএমসিতে ওরা সাইন করাচ্ছে, বলে তোমাকে টিএমসি করতে হবে বলে আমাদের উপর মহল থেকে আমাদের কথা আসছে, যারা বিজেপি করে তাদেরকে সবাই টিএমসি হতে হবে, যদি না টিএমসি হয় আমরা ঘর ভাঙবো, আমাদের রাজ্য সরকারি সুবিধা সব বন্ধ করে দিব। আমি তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমার কাজকর্ম সব বন্ধ করে দিয়েছে। ডেবরার সত্যপুর গ্রামের ছেলে মেয়ে নিয়ে একাই থাকেন মহিলা বিজেপি কর্মী পারভিন বিবি। একাধিকবার নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ। 2018 পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী হন পারভিন বিবি, নির্বাচনে পরাজিত হন পারভিন। 2021-এর 2রা মে ফল ঘোষণার পরেই বদল পরিস্থিতির। মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, জরিমানা করা হয় 50,000 টাকা। জোর করে তৃণমূল করার জন্য সই করানোর অভিযোগ। সালিশি সভায় ওঠে নিগ্রহের অভিযোগ। 3 জন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এফআইআর। 1 মাস পরে গ্রেফতার 1, অধরা 2। নোটিশের পরেও নেওয়া হয়নি গোপন জবানবন্দি। পুলিশের ভূমিকায় ওঠে প্রশ্ন। পারভিন তৃণমূল সমর্থকদের হামলার কথা স্বীকার করে নিলেও ব্যক্তিগত আক্রোশের প্রসঙ্গে উল্লেখ করেছেন স্থানীয় উপপ্রধান। যদিও সামগ্রিক পরিস্থিতি সমর্থনযোগ্য নয় বলে উল্লেখ করেন তিনি। তৃণমূলের সমর্থন সকলই সমর্থক, কিন্তু এটা হচ্ছে ব্যক্তি হিসেবে বেশি আপনার। মহিলার সঙ্গে মধ্যযুগীয় বর্বরতা, ডেবরাকে অশান্ত করার চক্রান্ত চালাচ্ছে তৃণমূল নেতৃত্ব। ঘটনার তীব্র নিন্দা করেন ঘাটাল সাংগঠনিক জেলার সদস্য। পাশবিক অত্যাচারের তীব্র নিন্দা, কড়া ভাষায় শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতৃত্ব। সালিসি সভাতে ডেকে নিয়ে গিয়ে 20-25 জন একজন মহিলার উপরে, তার ছাতিতে, তার পেটে, তার পিঠে লাথি মারা হয়েছে, ঘুষি মারা হয়েছে। শুধু এটা করেই ক্ষান্ত নয়, মধ্যযুগীয় বর্বরতার শিকার আজকে ডেবরার 3 নম্বর সত্যপুর অঞ্চলের সংখ্যালঘু মহিলা। বিরোধী রাজনৈতিক মতাদর্শের কারণেই হামলার অভিযোগের কড়া ভাষায় নিন্দা করেন বিজেপির রাজ্য সভাপতি। একাধিক জায়গায় এরকম গন্ডগোল চলছে, নতুন কিছু ঘটনা নেই। বিজেপি করেছে বা বিজেপি সাপোর্ট করেছে, তার বাঁচারই অধিকার থাকবে না, তাকে বাঁচতে দেওয়া হবে না, তার সঙ্গে যা ইচ্ছা করা হচ্ছে, এটা নতুন কিছু না। আর প্রশাসন সব জানার পরে এগুলো চলছে। রাজ্য জুড়ে অব্যাহত নির্বাচনের ফলাফল পরবর্তী সন্ত্রাস, এই ইস্যুতে বারে বারে সরব হয়েছেন বিরোধী দল। মামলা গড়িয়েছে হাইকোর্টও পর্যন্ত। হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে, কিন্তু তাতেও যে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি অবস্থার, তা আরও একবার প্রমাণ করল ডেবরার এই ঘটনা। পশ্চিম মেদিনীপুর থেকে সৈকত সাঁতরার রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্য থেকে যেখানে 4 মন্ত্রী পেল বাংলা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার আরেক ছেলে শান্তনু ঠাকুর বনগা থেকে তিনি গিয়ে যেখানে শপথ নিলেন গতকাল, সেই জায়গায় আজকে কি ছবি? সম্পূর্ণ উল্টো, ভয়াবহ। বনগা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোজপতি দেবকে গাড়ি চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় আটক করা হয়েছে ক্রেনটি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনার বিজেপির বনগা সাংগঠনিক জেলার সভাপতি মনোজপতি দেবের অভিযোগ,
তিনি বাড়ি থেকে দলীয় কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। গাইঘাটা থানার মোড় হয়ে বনগাঁর দিকে যাচ্ছিলেন তিনি। ঠিক কিছুটা দূরত্ব এগোতেই উল্টো দিক থেকে অর্থাৎ বনগাঁর দিক থেকে আসা একটি ক্রেন খুব দ্রুত গতিতে জেলা সভাপতির স্করপিও গাড়িটিকে মুখোমুখি চাপা দিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে। মনস্পতির গাড়ির চালক তড়িঘড়ি বুদ্ধির জোরে গাড়িটিকে রাস্তার পাশে একটি ফাঁকা জায়গায় নামিয়ে দেন। প্রাণে বাঁচেন মনস্পতি দেব। জেলা সভাপতির গাড়ির কিছুটা পেছনে গাইঘাটা থানার একটি পুলিশ ভ্যান থাকায় ক্রেনের চালক ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে ওই গাড়ি নিয়ে পালিয়ে যায়। তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ মনস্পতির। একটা ওই ক্রেন তীব্র গতিতে এগিয়ে আসছে, লাল রঙের ক্রেন, এবং আমাদের গাড়িটা যখনই দৃষ্টিগোচর হয় সঙ্গে সঙ্গে কি করলো, ক্রেন রাস্তা বদল করে মানে রুটটা বদল করে ও ছিল রাস্তার বাস সাইডে, ও চলে এলো ডান সাইডে, এখন আমাদের গাড়ির মুখোমুখি, এখন সিনেমায় দেখা অভিজ্ঞতার মতো সরাসরি আমাদের গাড়ি থেকে ধাক্কা মারার জন্য তীব্র গতিতে আরো স্পিড বাড়ালো, হেডলাইট জ্বালিয়ে দিল যাতে ড্রাইভারের চোখ ঝলসে যায়, আমাদের গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। তখন আমাদের গাড়ির ড্রাইভার রাস্তার থেকে গাড়িটা ফুটপাতে নামিয়ে দেয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করে পাল্টা দাবি করা হয় এটি বিজেপির গোষ্ঠী কোন দল, এখানে তৃণমূলের কোনো হাত নেই। মনস্পতি দেব একটা অভিযোগ তুলেছেন যে ওনাকে কেউ মারার চক্রান্ত করেছে এবং উনি ঘুরে ফিরে সেই রাজনৈতিক জায়গায় যে কথা বলতেন সেটা সর্বৈব মিথ্যে। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এর সঙ্গে কোনো যোগ নেই, তার সঙ্গে বিবাদ শান্তনু ঠাকুরের। পুলিশকে বলবো যথাযথ তদন্ত করতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ক্রেনটিকে ইতিমধ্যে ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে গাড়ির টেকনিক্যাল কোনো সমস্যা ছিল কিনা। এখনো পর্যন্ত গাড়ির চালক বা কাউকে এই ঘটনায় গ্রেফতার করতে পারেনি পুলিশ। টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শুক্রবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসসি চেয়ারম্যানের নাম ঘোষণা করা হতে পারে। মুকুল রায়ের নামের পক্ষে পাল্লা ভারী বলে সূত্রের খবর। তবে মনোজ টিগ্গা, অশোক লাহিড়ীর নাম চর্চায় রয়েছে বলেও জানা যাচ্ছে। বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে শাসক বিরোধী তীব্র দ্বন্দ্ব। পিএসসি চেয়ারম্যান পদ তাদের দেওয়ার দাবিতে সরব বিজেপি। উল্টো দিকে মুকুল রায়কে বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান পদে বসানো হতে পারে বলেই সূত্রের খবর। পিএসসির জন্য তৃণমূলের তরফে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের নাম জমা পড়তেই রণংদেহী মনোভাবে বিজেপি। খাতায় কলমে এখনো বিজেপি বিধায়ক মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন করেছে গেরুয়া শিবির। বিজেপির আবেদনের প্রেক্ষিতে শুনানি এখনো বাকি। অন্যদিকে শাসক দলের বক্তব্য, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান স্থির করা অধ্যক্ষের এখতিয়ার। বিধানসভার সচিবালয় থেকে বিরোধী দলকে চিঠি পাঠিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। তবে এর পরেও পিএসসি চেয়ারম্যান পদ নিয়ে অনড় বিজেপি। পিএসসি চেয়ারম্যান পদ না পেলে অন্য কমিটির চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিরোধী দল। পরিষদীয় সূত্রের ইঙ্গিত, পিএসসি চেয়ারম্যান পদে মুকুল রায়েরই পাল্লা ভারী, কারণ খাতায় কলমে এখনো বিজেপি বিধায়ক মুকুল রায়। তবে এই পদ বিরোধী দলকে ছেড়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে মনোজ টিগ্গা, অশোক লাহিড়ী সহ একাধিক নাম চর্চায়। পিএসসি চেয়ারম্যান পদ পেলে অন্য কমিটির দাবি ছাড়তে পারে বিজেপিও। শুভেন্দু অধিকারী বা অশোক লাহিড়ীকে নাও বসানো হতে পারে এই পদে। পিএসসি সহ বিধানসভার 4 কমিটির নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে। সূত্রের খবর, শাসক বিরোধী তীব্র দ্বন্দ্বের আবহেই শুক্রবার ঘোষণা করা হতে পারে পিএসসি চেয়ারম্যানের নাম। বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। যদি শেষ মুহূর্ত পর্যন্ত সূত্রের খবর যে কোনোভাবেই মুকুল রায়ের কোনো রিপ্লেসমেন্ট ভাববে না তৃণমূল কংগ্রেস এবং মুকুল রায় হবেন পিএসসি চেয়ারম্যান, এখনো পর্যন্ত সেদিকেই পাল্লা সব থেকে ভারী রয়েছে। যদি আমরা এই খবরের আপডেট নিঃসন্দেহে আপনাদের জানাবো এবং একই রকম ভাবে দিনের বাছাই করা সেরা ইস্যুগুলো তুলে ধরবো প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 6টা 57 মিনিটে সোজাসুজি ভাবেই। আপাতত নমস্কার।